ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা পৌঁছেছিলাম লখনউ। তারপর হোটেলে ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম দস্তরখানে। খেয়েছিলাম ওখানে গালোটি কাবাব, পরাঠা, হান্ডি মটন বিরিয়ানি, ফিরটি আর হচ্ছে শাহি টুকরা। ওখান থেকে অটো ভাড়া করে আমরা গেছিলাম হচ্ছে জনেশ্বর মিশ্রা আর আম্বেদকর পার্কে। ওখান থেকে বেরিয়ে আমরা খেয়েছিলাম রয়্যাল ক্যাফেতে ফাস্টেক চাট, ম্যাঙ্গো লস্যি আর কুলফি। তারপর ফিরেছিলাম হচ্ছে মেট্রো করে চারবাগ স্টেশন। আজকে শুরু করা যাক আমাদের ডে 2 ভবন কায়। সঙ্গে থেকেও দেখতে থেকো। সকাল 9:30টার মধ্যে আমরা রেডি হয়ে একটা অটো ভাড়া করে বেরিয়ে পড়েছি আজকে সাইট সিন করার জন্য। এখানে ইজিলি অটো করে তোমরা পুরো সাইট সিনগুলো কভার করে নিতে পারো। এখন আমরা যাচ্ছি হচ্ছে শর্মাজি কা চায় আর বাজপাই কচুরি ভান্ডারে, যেখানে আমরা ব্রেকফাস্ট করব। এই শর্মাজি কা চায়ের বিখ্যাত পান পাউরি আমরা নিয়ে নিয়েছি। এটা আপাতত এখন খাচ্ছি। এই হচ্ছে শর্মাজি কা চায়ের দোকান। প্রচুর ভিড় দেখলাম, দেখো সকাল সকাল। এই আমাদের ব্রেকফাস্ট, দেখি কিরকম। ওই পানটার মধ্যে বাটার দেওয়া আছে, খেতে ভালো। আর এই শর্মাজির বিখ্যাত চা। শর্মাজি কা চায় ভালোই, খারাপ না। এবার এখান থেকে আমরা যাবো হচ্ছে বাজপাই। এবার আমরা শর্মাজি কা চায়ের থেকে যাচ্ছি হচ্ছে বাজপাই কচুরি ভান্ডারে। রাস্তাগুলো জল দিয়ে পরিষ্কার হয়ে পৌঁছে গেছি আমরা বাজপাই কচুরি ভান্ডারের কাছে। আমরা রাস্তা ক্রস করে ওই পারে যেতে হবে। এখানে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কচুরি খেতে হবে। একটা টেবিল দেওয়া আছে, তো ক্রস করে দেখি কচুরিগুলো কিরকম খেতে। ভালোই ভিড় আছে কচুরির দোকানে, লাইন দিতে হবে। লাইনে দাঁড়িয়ে করেছি আমরা। কচুরি চলে এসছে গরম গরম, আর তার সাথে তরকারি। তরকারিটা তো দেখে খুব ভালো মনে হচ্ছে। তো খেয়ে আমরা যাব সাইট সিনের উদ্দেশ্যে। এই যে তোমরা এটা দেখছো, এটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী সায়েন্টিফিক কনভেনশন সেন্টার। এটা আমরা এখন ক্রস করছি। আমরা এখন দাঁড়িয়ে আছি ছোটা ইমামবাড়ার সামনে। এখানে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। এখানে টিকিট কেটে তোমাদের 3টে জিনিস কভার করতে হবে: ছোটা ইমামবাড়া, বড়া ইমামবাড়া আর হচ্ছে আর্ট গ্যালারি। এই ভেতরে ঢুকে গেছি। ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ হয়, তাই ছবি তুলে তোমাদের দেখাচ্ছি। এর ভিতরে তাজমহলের রেপ্লিকাও আছে। চল ভেতরে ঢুকি, তারপর দেখি কতটা ভিডিও করতে পারি। দেখো জিনিসটা কি সুন্দর। মোহাম্মদ আলী শাহ 1837 সাল থেকে 1842 সালের মধ্যে তৈরি করেছিল এই ছোটা ইমামবাড়া। অসম্ভব সুন্দর এর কারুকার্য। মহরমের দিন এই ছোটা ইমামবাড়া পুরোটা প্রদীপ দিয়ে সাজানো হয়। তার সৌন্দর্য অন্যরকম লাগে। এই যে ইমামবাড়াটা দেখছো, এটা পুরো বেলজিয়াম কাচের তৈরি। দাও উপর দিকে যাই, তারপর তোমাদের ভালো করে দেখাতে পারবো। এইটা পুরোটা দেখো কি সুন্দর জায়গাটা। উপরে উঠছি, এই যে দেখছো এটা পুরোটাই বেলজিয়াম কাচের তৈরি। এখানে মোহাম্মদ আলী শাহ আর ওনার মায়েরও সমাধি আছে। খুব সুন্দর এই ছোটা ইমামবাড়া। ভেতর দিকটাতে কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছু অ্যালাউ নেই, জাস্ট এই বাইরেটাই তুমি তুলতে পারবে। আমি এখন দাঁড়িয়ে আছি সাতখান্ডা শাহ। সাতখান্ডা মানে কি? 7 তল বিশিষ্ট একটি বিল্ডিং। নবাব ওয়াজেদ আলী শাহ তার বেগম ও কন্যাদের ঈদের চাঁদ দেখার জন্য তৈরি করছিলেন এই বিল্ডিং। কিন্তু 4 তলা তৈরি হবার পর তার কন্যার মৃত্যু হয়। তাই এই বিল্ডিংটিকে তিনি অপবিত্র ভেবে নেন। তার ফলে এই বিল্ডিংটা তিনি অসমাপ্ত রেখে দেন। তাই জন্য এই 4 তলা অবধি এই বিল্ডিংটা ওঠে, 7 তলা হয়নি। এটা খুব ক্লক টাওয়ার।
ক্লক টাওয়ারটা তোমাদের আরো পরে ভালোভাবে দেখাবো। এখন আমরা যাচ্ছি পিকচার গ্যালারিতে। এখন দাঁড়িয়েছি আমরা পিকচার আর্ট গ্যালারিতে। এই হচ্ছে পিকচার আর্ট গ্যালারি। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য তোমাদের ভেতরে কোনো পিকচার তোমাদের দেখাতে পারবো না, এই জাস্ট বাইরেটা দেখাচ্ছি। ভেতরে যে ছবিগুলো দেখলাম খুব সুন্দর, সবই হচ্ছে 3D পিকচার। এটি মোহাম্মদ আলী শাহের তৈরি। নবাব বংশের সমস্ত নবাবের প্রতিকৃতি এর ভেতরে আছে। আমি এখন দাঁড়িয়ে আছি ভারতের বৃহত্তম ক্লক টাওয়ারের সামনে। 1886 সালে তৈরি করা হয় এই ক্লক টাওয়ার। 1.75 লক্ষ টাকা ব্যয় করা হয় এই ক্লক টাওয়ারটি তৈরি করার জন্য। নবাব নাসিরউদ্দিন হায়দার তখনকার সময় ইউনাইটেড প্রভিন্সের প্রথম রেসিডেন্সি জেনারেল কুপার খুশি করার জন্য তৈরি করেন এই ক্লক টাওয়ার। এর ওপরে একটা পাখি আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। এই পাখিটি ইন্ডিকেট করে কোন দিক থেকে হাওয়া আসছে। এই ক্লক টাওয়ারটা উচ্চতা হচ্ছে 221 ফুট। এখন যে জায়গাটা তোমরা দেখছো এটাকে বলা হয় শাহী তালাব। 1842 সালে ওয়াজেদ আলী খান তার প্রজাদের মঙ্গলার্থে জলের সংস্কার করার জন্য তৈরি করেন এই শাহী তালাব। বলা হয় এটি গোমতী নদীর সাথে সংযোগ করা আছে। এখান থেকে দেখা যাচ্ছে সাতখান্ডের বিল্ডিংটা, খুব সুন্দর এই জায়গাটা। এখন দেখছি এখানে অনেক প্রি ওয়েডিং শুটও হচ্ছে। আমি এখন এসে পৌঁছালাম লখনৌর বিখ্যাত রুমি দরওয়াজার সামনে। রুমি দরওয়াজাও লখনৌর এক বিখ্যাত দর্শনীয় স্থান। 1786 সালে নবাব আসিফউদ্দৌলা এটি তৈরি করেন। রুমি দরওয়াজা আর একটা নাম আছে, যেটা হচ্ছে টার্কিশ গেট। এই যে ডিজাইনটা দেখছো দরওয়াজার, আমরা যে চিকনকারি করি না, চিকনকারি গলার ডিজাইনটা উল্টে দিলে ঠিক এই মতন লাগে। তো এই দরজাটা হাইট হচ্ছে 60 ফুট। রুমি দরওয়াজার একদিকে হচ্ছে ছোটা ইমামবাড়া, আর্ট গ্যালারি, ক্লক টাওয়ার, সাতখান্ড, আর আরেকদিকে হচ্ছে বড়া ইমামবাড়া। এই জায়গাটা খুব সুন্দর, আর এই কারুকার্যগুলো খুব সুন্দর। এখানে টাঙাও পাওয়া যায়, তুমি টাঙা করেও এই আশেপাশে সব কাছাকাছি তো দর্শনীয় স্থানগুলো, সেগুলো ঘুরে আসতে পারো। টাঙা, টোটো, অটো সবই এখানে অ্যাভেলেবল। এখন এসে পৌঁছলাম আমরা বড়া ইমামবাড়ার সামনে। এই হচ্ছে বড়া ইমামবাড়া এন্ট্রি গেট। তো ভেতরে ঢুকি, আবার তোমাদের সাথে ওই ইতিহাসটা শেয়ার করছি। এই দেখো টাঙাগুলো সব দাঁড়িয়ে আছে। বড়া ইমামবাড়া তৈরি করেছেন নবাব আসিফউদ্দৌলা। 1783 সালে লখনৌতে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। তার ফলে কাজকর্ম, খাওয়া দাওয়া সবারই অভাব পেয়েছিল। তখন নবাব তার প্রজাদের বলেছিল, আমি তোমাদের অর্থ দিচ্ছি, তোমরা তাই নিয়ে জীবনযাপন করো। কিন্তু প্রজারা তাতে রাজি হন। তারা ছিল খুব আত্মসচেতন। তখন 1784 সালে নবাব আসিফউদ্দৌলা এই বড়া ইমামবাড়া তৈরি করার সিদ্ধান্ত নেন। তিনি বিভিন্ন জায়গা থেকে নকশা জোগাড় করে এই বড়া ইমামবাড়া তৈরি করতে শুরু করেন। দিনের বেলা এটি তৈরি হতো, আর রাতের বেলা এটি ভেঙে ফেলা হতো। দিনের বেলা তৈরি করা হতো, কিন্তু সমাজে যারা উচ্চবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা তো আর এই কাজ করতো না। তখন তাদের বলা হয়েছিল যে ঠিক আছে, তোমরা রাত্রেবেলায় যাও, যেই অংশটা তোমাদের অপছন্দ থাকবে সেই অংশটা তোমরা ভেঙে ফেলো। এইভাবে সকালবেলায় তৈরি হতো, রাত্রিবেলা ভেঙে ফেলা হতো। এইভাবে অনেকদিন ধরে এই কাজ চলে। 12 বছর ধরে সময় লাগে এই ইমামবাড়া তৈরি হতে। এটি হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইমামবাড়া। এই বড়া ইমামবাড়াতেই নবাব আসিফউদ্দৌলার সমাধি আছে। এই বড়া ইমামবাড়ায় একটা দরবার হল, সেন্ট্রাল হল আছে, যা প্রায় 50 ফুট লম্বা, যার মাঝে কোনো সাপোর্ট নেই, কেবল চুন সুরকি দিয়ে তৈরি, কোনো পরিবর্গা কাঠ দিয়ে সাপোর্ট নেই। এটি হচ্ছে এশিয়ার বৃহত্তম সেন্ট্রাল হল উইদাউট এনি সাপোর্ট।
এই সেই সেন্ট্রাল হল, আর এখানেই আছে বিখ্যাত ভুলভুলাইয়া। আমরা এখন এসে পৌঁছালাম শাহী বাউলির সামনে। শাহী বাউলি তখনকার যুগে সিসিটিভি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হতো। এই শাহী বাউলির জলে যে গেট দিয়ে ঢুকছে তার প্রতিবিম্ব পড়তো, আর উল্টো দিকে যে বসে থাকতো সে তাকে দেখতে পেত, কিন্তু যে গেট দিয়ে ঢুকছে সে কিন্তু উল্টো দিকে বসে থাকা মানুষকে দেখতে পেত না। আমরা এখন এগিয়ে যাচ্ছি হচ্ছে বিখ্যাত ভুলভুলাইয়া দেখতে। এই ভুলভুলাইয়াতে 1024টি ঢোকার দরজা আছে, আর বেরোনোর দরজা আছে মাত্র 2টো, আর প্রত্যেকটি দরজায় আছে 4টি মুখ। তার মধ্যে একটি ঠিক মুখ আর 3টি ভুল মুখ। এখান থেকে বেরোনোটাই কঠিন, আর এখানে তোমরা গাইড ছাড়া ঢুকতে বা বেরোতে কিছুতেই পারবে না। তো আমরা একটা গাইড নিয়ে আমরা ভুলভুলাইয়াটা ঘুরে দেখছি। এখন আমরা দাঁড়িয়ে আছি বাড়া ইমামবাড়া পুরো টপ ফ্লোরে, মানে ছাদে। এখানে আমাদের গাইড ছেড়ে দিয়েছে, এবার বলেছেন 5 মিনিট এখানে ঘুরে নাও, তারপর দেখো তোমরা নিজের চেষ্টায় নিচে নামতে পারো কিনা। কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব নয়, আমি ওনাকেই ফলো করে করে নিচে নাম। দেখি উনি কোথায় গেলে আর পুরো গ্রুপটা কোথায়। ওই গ্রুপ ওয়াইজ তো ওপরে আনে, সেই গ্রুপটাকে আমি দেখি খুঁজে বার দাঁড়াও। বাড়া ইমামবাড়া আমাদের ঘোরা হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে যাব। এই বাড়া ইমামবাড়া ঘুরতে যা বেশি টাইম লাগে। এরপর আমরা যাব হচ্ছে রেসিডেন্সিতে। এ দেখো বাইরেটা তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগলো এই বাড়া ইমামবাড়া ঘুরে। তো যাই এবার রেসিডেন্সির দিকে। হচ্ছে রেসিডেন্স, ওয়ার্ল্ড হেরিটেজ উইক চলছে। এই আমরা ঢুকছি হচ্ছে রেসিডেন্সিতে। এখানেও টিকিট কাটতে হবে, পরে তোমাদের বলছি আমি টিকিটের মূল্য কত। এই ভেতরে ঢুকে গেছি। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় এখানে 2000 ব্রিটিশ সৈন্যকে হত্যা করা। সিপাহী বিদ্রোহের গুলির দাগগুলো এখনো আছে। তোমার সিপাহী বিদ্রোহের যে গুলির দাগগুলো, হ্যাঁ এখনো আছে গুলির দাগগুলো। এখানে জায়গাটা বিশাল বড় এবং খুব সুন্দর। পুরোটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, কিন্তু জায়গাটা অনেকটা বড় এবং চারদিকে শুধু দেখো গাছ আর গাছ, সবুজের ঘেরা। এর জন্য এন্ট্রি ফি লাগবে আমাদের 25 টাকা করে পার পার্সন। এখন আমরা ঢুকছি হচ্ছে ব্যাংকুয়েট হলে। ভেতরটাই তাই, ভেতরটা গিয়ে দেখি কেমন, তারপরে ঢুকছি। এখানে আমাদের রেসিডেন্সি ঘোরা শেষ হয়ে গেল, আর মোটামুটি সাইট সিনও কমপ্লিট। এরপর আমরা হচ্ছে লাঞ্চে যাব। দেখি কোথায় লাঞ্চ করি, আমি সবই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থেকো, সঙ্গে থেকো। আজকে লাঞ্চে বিরিয়ানিটা আমরা খেলাম হোয়াইট বিরিয়ানি থেকে, ভালো, কিন্তু আমার এখানে চালটা একটু মোটা লেগে। এটা হাফ প্লেট বিরিয়ানি,
দাম হচ্ছে 120 টাকা। তার সাথে এখন এসে পৌঁছে গেলাম লখনৌ বিখ্যাত টুন্ডে কাবাবিতে গালাটি কাবাব খেতে। এখানে সব বড় বড় মানুষেরা এসেছিলেন, তাদের ছবি এখানে লাগানো আছে গালাটি কাবাব খেতে। এখানে বিখ্যাত হচ্ছে গালাটি কাবাব। খুব সুন্দর ভাবে সাজানো, এর অ্যাম্বিয়েন্সটাও সত্যি খুব সুন্দর। তো আমরা এখানে এসে অর্ডার দিয়ে দিয়েছি গালাটি কাবাব। রায়তা চলে এসছে আমাদের, আর হচ্ছে স্যালাড চলে এসছে। কাবাব এখন এসে পৌঁছায়নি, যতক্ষণ কাবাব আসছে ততক্ষণ তোমাদের এই গালাটি কাবাবের গল্পটা শেষ। নবাব আসিফউদ্দৌলা তার শেষ জীবনে এই কাবাব প্রচলন করে। নবাবের বয়স হয়ে গেছে, মাংস চিবিয়ে খাবার ক্ষমতা কমে গেছে, কিন্তু নবাব মানুষ মাংস খেতে ভালোবাসে। তখন তার খানসামা করলে মাটনটাকে মিহি করে তার সাথে পেঁপে মিক্স করে তৈরি করলেন এই কাবাব, যে কাবাব মুখে দিলেই সাথে সাথে মিশে যাবে। তাই জন্য এই কাবাবের নাম রাখা হলো গালাটি কাবাব। এই কাবাবগুলো তুমি যখন মুখে দেবে, তোমাকে চিবোতে হবে না, জাস্ট মুখে দেবে আর মিলিয়ে যাবে। খুব সুন্দর খেতে এই গালাটি কাবাব। আর এই টুন্ডা কাবাবই গালাটি কাবাবের জন্যই বিখ্যাত। চলো আমরা খেয়ে নিই এই বিখ্যাত গালাটি কাবাব। এই কাবাবের সাথে আমরা নিয়েছি রুমালি রুটি, তোমরা চাইলে এর সাথে পরোটাও খেতে পারো। খুব সুন্দর খেতে এই গালাটি কাবাব। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে প্রকাশ কুলফি খেতে। এই প্রকাশ কুলফি এই লখনৌয়ের খুব বিখ্যাত একটা দোকান, যেখানে কুলফি, শুধু কুলফি পাওয়া যায়। আর দেখি ভেতরে ঢুকে কুলফিটা কেমন খেতে, এর নাম আমি অনেক শুনেছি, তাই আমরা ট্রাই করতে চলে এলাম প্রকাশ কুলফি। এই নিচের দিকে নেমে খেতে হবে, এখানে বসার জায়গা আছে। তাই শুধু এখানে কিন্তু কুলফি পাওয়া যায়। কুলফির দোকানটাই কত সুন্দর এবং কত বড়। এই আমাদের কুলফি চলে এসছে, হাফ প্লেট কুলফি নিয়েছি আমরা, দেখি কিরকম। বেশ ভালোই খেতে এই কুলফিটা। আজকের ভ্রমণ কাহিনী এখানেই শেষ হলো। আবার দেখা হবে তোমাদের সাথে লখনৌতে নতুন নতুন জায়গার সাথে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। সঙ্গে থেকো, দেখতে থেকো।